অন্তর্বর্তীকালীন সরকার সংসদ ভেঙে দিয়েছে না প্রেসিডেন্টকে দিয়ে, চুপ্পুকে দিয়ে। কিসের ম্যান্ডেট? প্রধানমন্ত্রীকে চিঠি লিখে রাষ্ট্রপতিকে বলতে হয় যে সংসদ ভেঙে দেন। হাসিনা বলছে সংসদ ভেঙে দিতে, তো সংসদ ভেঙে দিল কেন? তাহলে ইফ আই ক্যান ক্যারি অন স্পিকিং, মানে আপনি গত 24 সাল থেকে যা যা করেছেন, এভরিথিং গোজ এগেইনস্ট দ্য ভেরি এসেন্স অ্যান্ড স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন। তাহলে যেই সংবিধানটা অমান্য করে একটা গণ অভ্যুত্থান হয়েছে, যেই সংবিধানটা অমান্য করে হাসিনার সরকারকে পদচ্যুত করা হয়েছে, যেই সংবিধানটা অমান্য করে সংসদ ভেঙে দিয়ে 106 এর ব্র্যাকেটে একটা সরকার গঠিত হয়েছে, সেই সংবিধানকে বলা হচ্ছে যে এটার বাইরে আমরা যেতে পারবো না। আপনি তো অলরেডি এটার বাইরে চলে গেছেন। যেই সংবিধানের ধারাবাহিকতার মধ্য দিয়ে দেশ চলতেছিল এবং হাসিনা যেটাকে তার পৈতৃক সম্পত্তি হিসাবে ব্যবহার করছে, তারও সেই সংবিধানের অনেক ভালো ভালো জিনিসও আছে। সেই সংবিধান সব খারাপ তা না। সেখানে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে জটিলতার জায়গাটা কোথায়? ধন্যবাদ। জটিলতার জায়গাটা হচ্ছে পিছনে। অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যাটাসটা কি আসলে, এটাই হচ্ছে দ্য ক্র্যাক্স অফ দ্য কোয়েশ্চেন। এবং এইখানে এসেনশিয়ালি বিএনপির সাথে বাকি রাজনৈতিক দলগুলোর আগে থেকেই বরাবরই ঐকমত্য কমিশনে আমাদের বিএনপির সাথে এগুলো নিয়ে দ্বিমত ছিল যে আসলে এই সরকারটার স্ট্যাটাসটা কি। আমরা বারবার বলতে চেয়েছি যে এই সরকারটা হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আসা একটা সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি মনে করে যে না, এটা একটা সাংবিধানিক সরকার এবং তার রেফারেন্স হচ্ছে যে সংবিধানের আলোকে সে শপথ নিয়েছে, 106 আর্টিকেল সংবিধানের, এইটার ম্যান্ডেট নিয়ে এই সরকারটা গঠিত হয়েছে। এখন প্রবলেম হচ্ছে যে বিএনপি যখনই এটাকে সাংবিধানিক সরকার বলবার চেষ্টা করে, তখন বিএনপি কিন্তু নিজের জালে আটকে যাচ্ছে। দেখেন 106 কিভাবে ট্রিগার করে। আমরা যে 24-এ একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা সোকল নির্বাচিত সরকারকে মানে ফেলে দেওয়া হয়েছে, এটার ম্যান্ডেট কি? সংবিধানে কোথায় লেখা ছিল যে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করা যাবে? বরং আর্টিকেল 7A, B হাবিজাবি পড়লে তো এটা তো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আর কি আমরা সবাই এখন। তো সেই জায়গাতে আমরা কেন এটা করলাম? তাহলে সাংবিধানিকভাবেই তো 24-এর গণ অভ্যুত্থানটা একটা অসাংবিধানিক কাজ। বলা হয়েছে যে হাসিনা নাকি পদত্যাগপত্র জমা দিয়েছে। আপনার রাষ্ট্রপতিও কিন্তু একটা ইন্টারভিউতে এক সাংবাদিককে বলেছেন আমি তো কোনো পদত্যাগপত্র পাইনি। হাসিনা নিজেও বলছে আমি তো রিজাইন করি নাই। তাহলে আপনি প্লেনে উঠে কই গেলেন? হাসিনা বলছে আমাকে বলা হয়েছে টুঙ্গিপাড়া নিয়ে যাবে, আমাকে তো বলা হয়নি ভারতের ওই পারে নিয়ে যাবে, সীমান্তের ওই পারে। তাহলে হাসিনা তো রিজাইন করে নাই, তাহলে বাই ডিফল্ট তো প্রধানমন্ত্রীর শপথ সে 5 বছরের জন্য নিয়েছে। তাহলে হাসিনা তো এখনো বাই ডিফল্ট প্রাইম মিনিস্টার। এবং হাসিনার অনেক ল্যাসপেন্সার ক্যাবিনেট মিনিস্টাররা কিন্তু দেখবেন তাদের ফেসবুক প্রোফাইলে, টুইটার প্রোফাইলে এখনো লেখা আছে মেম্বার অফ পার্লামেন্ট। এবং আরাফাতেরটা আমি আজকে চেক করলাম, এই যে কি তথ্য প্রতিমন্ত্রী নাকি একটা ছিল, ওখানে এখনো লেখা আছে আরাফাতের প্রোফাইলে এক্সে দেখলাম যে তিনি তথ্য প্রতিমন্ত্রী। তাহলে প্রশ্ন হচ্ছে এই ম্যান্ডেটটা কোত্থেকে আসলো? সংবিধান মোতাবেক সংসদ ভেঙে দেওয়ার রুল কি? অন্তর্বর্তীকালীন সরকার সংসদ ভেঙে দিয়েছে না প্রেসিডেন্টকে দিয়ে, চুপ্পুকে দিয়ে। কিসের ম্যান্ডেট? প্রধানমন্ত্রীকে চিঠি লিখে রাষ্ট্রপতিকে বলতে হয় যে সংসদ ভেঙে দেন। হাসিনা বলছে সংসদ ভেঙে দিতে, তো সংসদ ভেঙে দিল কেন? তাহলে ইফ আই ক্যান ক্যারি অন স্পিকিং, মানে আপনি গত 24 সাল থেকে যা যা করেছেন, এভরিথিং গোজ এগেইনস্ট দ্য ভেরি এসেন্স অ্যান্ড স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন। তাহলে যেই সংবিধানটা অমান্য করে একটা গণ অভ্যুত্থান হয়েছে, যেই সংবিধানটা অমান্য করে হাসিনার সরকারকে পদচ্যুত করা হয়েছে, যেই সংবিধানটা অমান্য করে সংসদ ভেঙে দিয়ে 106 এর ব্র্যাকেটে একটা সরকার গঠিত হয়েছে, সেই সংবিধানকে বলা হচ্ছে যে এটার বাইরে আমরা যেতে পারবো না। আপনি তো অলরেডি এটার বাইরে চলে গেছেন। আপনি খেলার মাঠে ইতিমধ্যে মাঠের বাইরে চলে গেছেন। তাহলে যেখানে আপনি অলরেডি খেলার মাঠের বাইরে চলে গেছেন, আপনি কেন আবার দাবি করছেন যে আমি শুরু থেকেই ভিতরে আছি? কিভাবে আছেন আপনি? চুপ্পু শপথ দিয়েছে বলে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি সংবিধানের 60+ আর্টিকেল অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভঙ্গ হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে রাষ্ট্র কিভাবে চলেছে? রাষ্ট্র চলেছে একটা কনসেনসাস বেসিসে। দেখেন কিভাবে চলেছে, এক্সাম্পল দেই। সরকার গঠিত হবার অব্যবহিত পরেই 15 আগস্ট আসলো। ছুটি থাকবে কিনা আপনার মনে থাকার কথা, ইউনূস সাহেব কিন্তু সব রাজনৈতিক দলকে ডেকেছেন যে 15ই আগস্ট, কারণ 8 তারিখে শপথ নিয়েছে, 15 তারিখে এক সপ্তাহ পরে হচ্ছে সোকল শোক দিবস, যেটা আওয়ামী লীগ পালন করতো, এটা থাকবে কিনা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিসের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে? এটা তো সরকার লাগবে, নির্বাচিত সরকার এটা পরিবর্তন করতে পারে। সে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে এটা সিদ্ধান্ত নিয়েছে। বাজেট কোথায় পেশ হয়েছে? আমাদের সংবিধানে বলে দেওয়া আছে যে বাজেট সংসদে পেশ হইতে হবে। গত বছরের বাজেটটা কোথায় পেশ হয়েছে? বিটিভিতে পেশ হয়েছে, 45 মিনিটের বাজেট। গত 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকার ট্যাক্স আদায় করেছে, ভ্যাট আদায় করেছে, আয় করেছে এবং খরচ করেছে। কিসের ভিত্তিতে করেছে? রাষ্ট্রে, সংবিধানে, আইনে বলে দেওয়া আছে একটা নির্বাচিত সরকার ট্যাক্স, ভ্যাট এগুলো আদায় করবে অ্যাকর্ডিং টু দ্য ল এবং খরচ করবে।
তাহলে সংবিধান লঙ্ঘন হয়েছে না? ডিসি, এসপি, সচিব, এই সেই হাবি জাবি পদোন্নতি দিয়েছে, ট্রান্সফার করেছে, বদলি করেছে, রিটায়ার করেছে, ভূতাপেক্ষ এনে পেনশন দিয়ে তাদেরকে টাকা পয়সা দিয়েছে। কিসের ভিত্তিতে করেছে? এগুলো তো আইন মেনে হয়নি। চিফ জাস্টিস কিভাবে অ্যাপয়েন্টেড হয়েছে বলে দেওয়া আছে তো আইনে, কিভাবে প্রধান বিচারপতি হতে হবে আইনে বলে দেওয়া আছে। প্রধানমন্ত্রীর সাথে এর সাথে ওর সাথে প্রধান বিচারপতি, হাবি জাবি, আইন মন্ত্রণালয় সবাই মিল্লা জিল্লা পরামর্শ করে ঠিক করবে চিফ জাস্টিস কে হবে, হাইকোর্টের জাজ কে হবে, অ্যাপেলেট ডিভিশনে কিভাবে এলিভেটেড হবে, এগুলো তো সংবিধানে বলে দেওয়া আছে। কিভাবে হয়েছে? সব জাজ তো পালায় চলে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা গত 17-18 মাস একটা হাইব্রিড রেজিমে ছিলাম উইথ কনসেনসাস, গুড প্র্যাকটিস অফ দ্য পাস্ট। আগের দিনে আমাদের রাষ্ট্র যেভাবে চলেছে তার ভিতরে সবচেয়ে ভালো যে এক্সাম্পলগুলো আমাদের মধ্যে ছিল সেগুলোর ভিত্তিতে এই কাজগুলো করা হয়েছে। এই কাজগুলোর ভিত্তি সংবিধান ছিল না বলেই এখানে ম্যান্ডেটটা ডিফারেন্ট, এবং ছিল না বলেই ঐকমত্য কমিশনে আমরা 88+ বিষয়ে একমত হয়েছি সকল রাজনৈতিক দল, একটা মানে 10-12টা বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল। তো সেইখানে আমাদের একমত হওয়া জিনিস জুলাই সনদ, বিএনপি সহ শুরু করে আমরা সবাই স্বাক্ষর করেছি। এবং জুলাই সনদে কিন্তু যেগুলো একমত হয়েছে, দ্বিমত আছে, এগুলো যেমন ছিল, একটা অঙ্গীকারনামা ছিল। সে অঙ্গীকারনামায় কি লেখা ছিল? এই সনদ বাংলাদেশের কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। তাহলে আমরা তো গণ অভ্যুত্থানের পক্ষে সকল রাজনৈতিক দল একমত হয়েছি, তাহলে কেন আজকে বিএনপি ব্যাকডোর দিয়া, এরে ওরে দিয়া, এই উকিল সেই উকিল দিয়ে এটা চ্যালেঞ্জ করাইছে? বিএনপি বলতেছে আমরা তো করিনি। আমরা কি ডাইল চাল সিদ্ধ করে খাই না? মানে যেসব উকিল চেম্বারকে দিয়ে আপনি এই কাজগুলো করাচ্ছেন, আমরা কি এগুলো বুঝি না? মানে সিম্পল জিনিস যেটা জুলাই সনদ বাস্তবায়ন করলে বিএনপির কোনো ক্ষতি হওয়ার কোনো জায়গা দেখতেছি না। সে গত ম্যাডাম জিয়া বেঁচে থাকা অবস্থায় তাহলে আসলে গণভোট আদালতে আসলে কেন গেল, বা এই বিষয়গুলো জুলাই জাতীয় সনদ অনুযায়ী 30 দিনের ভিতরে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু হয়নি। যদিও আজকে এটি নিয়ে সংসদে বেশ বাদানুবাদ হয়েছে, এটাকে আপনি আসলে কোনভাবে দেখেন? এটা কি আসলে প্রশাসনিক বিলম্ব, রাজনৈতিক অনীহা, বা অন্য কিছু? আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, আমাদের এখানে এই ইস্যুটা নতুন না। এই ইস্যুটা বরং ইলেকশনের অনেক আগে থেকেই এই ইস্যুটাকে কেন্দ্র করে, এটা আমি মনে করি দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য। এটাকে আমি বলবো যে এটা ক্ল্যাশ অফ ইন্টারপ্রিটেশন, নট ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। তো ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে দেখেন, আমাদের এখানে হাসিনার আমলের যে ফ্যাসিবাদটা ছিল, এটা এট দ্য সেম টাইম সাংবিধানিক ফ্যাসিবাদ। এইটার থেকে বের হইতে হবে, এই ব্যাপারে আমার মনে হয় কারো কোনো দ্বিমত নাই। কিন্তু কথা হলো বের হওয়ার প্রক্রিয়াটা কি হবে? বের হওয়ার প্রক্রিয়াটা কি ডেমোক্রেটিক হবে না আনডেমোক্রেটিক হবে? দেখেন, পার্লামেন্ট স্থাপিত হওয়ার মধ্য দিয়ে গণতন্ত্র শুরু হয়ে যায় না। পার্লামেন্ট পাকিস্তানেও আছে, পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে, বাংলাদেশের আগে পার্লামেন্ট ছিল, হাসিনার আমলে পার্লামেন্ট ছিল। ফলে পার্লামেন্টে বসে আপনি গণতন্ত্রকে শক্তিশালী করার কাজ করছেন না গণতন্ত্রকে আরো পিছিয়ে দিচ্ছেন, সেইটা আমরা দেখবো। এবং সেইটা যখন আমরা বুঝতে পারবো, মানে আপনার অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, তখন কিন্তু আপনার রাজনীতিটা আমাদের কাছে পরিষ্কার হবে। আপনি মুখের যতই গণতান্ত্রিক বলেন। তো ফলে জনগণের ভোটে যারা নির্বাচিত, তারা এই ইস্যুটাকে লিগ্যাল এবং পলিটিক্যাল, এই দুইটার মধ্যে যেটা পার্থক্য আছে এটা গুলাই ফেলতেছে। লিগ্যালি আপনি অনেক যুক্তি দিতে পারবেন, কিন্তু সমস্যাটা তো পলিটিক্যাল, এবং পলিটিক্যাল সমস্যার সমাধানটা হইতে হবে পলিটিক্যালি, লিগ্যালি না। এবং আমাদের এখন আমরা যত অবস্থার মধ্যেই যাই, একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অবস্থার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। মানে কনস্টিটিউশন অ্যাজ ইট ইজ যেটা ছিল, সেটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার ইনভ্যালিড হয়ে গেছে কনস্টিটিউশনাল অবস্থাটা। কিন্তু আবার ডেমোক্রেটিক প্রসেস বা পদ্ধতি সাংবিধানিক ধারাবাহিকতা ছাড়া রিস্টোরও হয় না। তার মানে আপনার একটা ধারাবাহিকতা রাখতে হবে। ফলে এখন এটা রাখতে গিয়ে বিএনপি যে রাজনীতিটা করে এবং বিএনপির প্রতিপক্ষরা যে রাজনীতিটা করে, দুটোর মধ্যে একটা ফাউন্ডেশনাল বা ফান্ডামেন্টাল তফাৎ আছে। বিএনপির রাজনীতিটাকে আপনি বলতে পারেন এই পয়েন্টে, এটা হলো একটা কনস্টিটিউশনাল প্যাট্রিয়টিজম। এই যে তারা কনস্টিটিউশনাল লিগেসির কথা বলে, কনস্টিটিউশনাল কিছু কিছু ধারাবাহিকতার কথা বলে, এটা জাস্ট কনস্টিটিউশনাল আপনার প্যাট্রিয়টিজম। এটা আমার নতুন কোনো আবিষ্কার নয়। এই গতকাল মারা গেছেন একজন বিখ্যাত দার্শনিক, আপনার জর্জ হ্যাবারমাস ফ্রাঙ্কফুর্ট স্কুলের প্রবীণতম দার্শনিকদের একজন, গতকাল মারা গেছেন উনি। তো উনি হিটলারের সময় বেড়ে ওঠা, হিটলারের সময় থেকে এবং হিটলার পতনের পরে গোটা জার্মান জাতির জীবনেও এরকম একটা নতুন পুনর্গঠন, নতুন একটা সাংবিধানিক গঠনের একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল তখন আপনার। কিন্তু জার্মান জাতির যে ঐতিহাসিক আপনার লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের ইতিহাসে কিছু ভালো ভালো জিনিসও ছিল, সেগুলোকে রাখা এবং হিটলারীয় ফ্যাসিবাদী কাঠামো থেকে বের করে একটা নতুন
আপনার সূচনা। তো এটা করার মধ্যে দিয়ে তখন ওই সময় এর জেনারেশন আপনার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের জেনারেশন জার্মানিতে যারা চিন্তা ভাবনা করে দার্শনিকতা চর্চা করতেছিল, তখন তারা এই ধারাটা দেখলো যে তাহলে একটা কনস্টিটিউশনাল প্যাট্রিয়টিজম বলে একটা ব্যাপার আছে। সেটা কি করে? সেটা করে হলো যে প্রিন্সিপালগুলো, যে ভ্যালুসগুলো আপনার জনগণের ঐতিহাসিক বিকাশের জন্য সঙ্গতিপূর্ণ বা সহায়ক, সেগুলোকে রিস্টোর করা, এবং অ্যাট দ্য সেম টাইম নতুন যে বাস্তবতায় আমরা প্রবেশ করেছি সেই বাস্তবতার মধ্যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে মানুষের মানবিক মর্যাদাবোধ এবং নাগরিক ভিত্তিক রাষ্ট্রের বুনিয়াদী ভিত্তি স্থাপন করার ক্ষেত্রে মানে মতাদর্শ পন্থা বনাম আমরা যেটা বলি মূল্যবোধের রাষ্ট্র কাঠামো, হ্যাঁ, যেখানে একটা ব্যক্তির পরিচয় সে কোন দলের বা কোন মতের পক্ষে বা বিপক্ষে সেটা না, সে নাগরিক, রাষ্ট্রের নাগরিক, এবং রাষ্ট্রের সাথে তার সম্পর্কটা হবে নাগরিকতার ভিত্তিক সম্পর্ক। এই যে বেসিক ব্যাপারটা, সেইটা রিস্টোর করার জন্য যে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যেতে হয়, সেই রাজনীতিটা করে হলো একটা, এটা কাইন্ড অফ একটা কনস্ট্রাকটিভ পলিটিক্যাল অ্যাপ্রোচ। আরেকটা হলো আপনি চরম এনার্কি বিপ্লবী অবস্থা মাথায় রাখবেন, একটা আইডিয়াল সিচুয়েশন মাথায় রেখে আপনি আগে যাবেন, এবং আপনি মনে করবেন যে সংবিধান এবং সংবিধানের মধ্যে যে জিনিসগুলো হ্যাঁ আপনার রক্ষা করা দরকার, এগুলো কোনো তেমন গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে আপনার এই মুহূর্তে মনে তার মানে আসলে এরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ফলে এটা আমি বলি দৃষ্টিভঙ্গির পরে একটা হলো অ্যানার্কিস্ট দৃষ্টিভঙ্গি আর একটা হলো কনস্ট্রাকটিভ দৃষ্টিভঙ্গি। রেজাল্ট করিম রনি, আপনার কাছে ফিরবো, কিন্তু তার আগে আমাদের একটা বিরতি নিতে হবে। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর থাকছে বাকিটা, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24 চলছে নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলি। ব্যারিস্টার ফুয়াদ, একটু আপনার কাছে আসতে চাই, একটু বলবেন যে জুলাই সনদ বাস্তবায়নকে স্বরাষ্ট্রমন্ত্রী না আদেশ, না আইন, না অধ্যাদেশ এরকম বলেছে, এবং মধ্যবর্তী একটি জিনিস বলেছেন। তাহলে আপনি কি মনে করেন এই ধরনের আদেশ দিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে পরবর্তীতে কি আসলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে কিনা? কোনো সংকট বিষয় দেখেন যে জনগণ সবার উপরে না আপনার একটা মানে একটা বই, সংবিধান নামক একটা বই বেশি গুরুত্বপূর্ণ? কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এক্সাম্পল দেয় হিস্ট্রি থেকে। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ জিতত। এই আওয়ামী লীগ কিসের ভিত্তিতে নির্বাচন করেছে? একটা পাকিস্তান ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স ছিল তো, যে একটা পাকিস্তান রাষ্ট্র বজায় রাখা কন্টিনিউ করার অংশ হিসেবে তো নির্বাচন করেছে। তাহলে সেই মানুষগুলো কিভাবে 71-এ যুদ্ধ করে? সংবিধান কিভাবে এলাও করে? তাজউদ্দিন আহমদরা, শেখ মুজিব, এই যে টোটাল আমাদের অস্থায়ী সরকার যেটা মুজিবনগরে গঠিত হয়েছে কলকাতায়, সেখানের পুরো ফ্রেমওয়ার্কটা কিসে ছিল? দেশদ্রোহিতা ছিল না? কখন জিজ্ঞেস করা হয়েছে যে পাকিস্তান সরকারের এমপিরা কিভাবে একটা নতুন স্বাধীন বাংলাদেশের জন্য লড়াই করে? তখন কি সংবিধানের দোহাই দেওয়া হয়েছিল? মুক্তির লড়াই কি কোনোদিন বইয়ের নোটবুকের কোন অনুচ্ছেদে কি লেখা থাকে সেটা দিয়ে হয়? মানুষ কি সেভাবে প্রতিবাদ করে? আপনি যখন বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়, গরিব মানুষের রাস্তায় প্রতিবাদ করে না? আমরা যখন কোনো অন্যায়ের শিকার হই, ধর্ষণের শিকার হই, আমাদের মা বোনরা প্রতিবাদ করে না? করে তো। এই জিনিসগুলো তো সংবিধান মেনে হয় না। লড়াই সংগ্রাম, মুক্তির সংগ্রাম। তো বিএনপি এমন সাডেনলি এমন আচরণ করা শুরু করেছে, বিএনপির কিছু নেতা, মনে হচ্ছে 24-এ কিছু হয়নি, অ্যাজ ইফ মানে আমরা সাডেনলি সবই ঠিকঠাক ছিল, একটা নতুন করে একটা নির্বাচন হয়েছে, আমরা ক্ষমতায় চলে আসছি। অথচ এই নেতাদের চোখের পানি 24-এর 5 আগস্টের পরে তো আমরা দেখেছি এই শিশুদের প্রতি তাদের কৃতজ্ঞতা, এই নতুন বিপ্লব, এই দ্বিতীয় স্বাধীনতা, এই ফ্যাসিবাদ বিরোধী, এই সেই হাবিজাবি, কত কিছু দেখলাম। সাডেনলি তারা এমন আচরণ করতেছে যে অ্যাজ ইফ নাথিং হ্যাপেন্ড। সো এখন এইটা যদি তারা করে, তাহলে যেটা হবে আমি ধারণা করছি 75-এর পট পরিবর্তনের পরে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি করা ছিল বিএনপি ছিল। সেই বেনিফিশিয়ারির জায়গা থেকে তারা দল তৈরি করেছে, ক্ষমতায় ছিল। শহীদ জিয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক ছিলেন। এই প্রত্যেকটা জায়গাকে অস্বীকার করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি এই কাজগুলো করেন নাই? উনি কি মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হন নাই? উনি কি প্রোক্লামেশন করেন নাই? করে মোশতাকের সময় থেকে শুরু করে এই তারিখ থেকে ওই তারিখ যা যা মিলিটারি মার্শাল ল অর্ডার ছিল সবগুলোকে বৈধতা দেওয়া হয় নাই? 5ম সংশোধনী কি করা হয় নাই? এগুলো কি 79 পার্লামেন্টকে র্যাটিফাই করা হয়নি? প্রশ্ন করা হয়েছে? বিএনপি কোনোদিন প্রশ্ন করেছে যে আমার জন্মের সময় আমার লিডার এই কাজগুলো করেছে, এগুলোকে তারা কি অবৈধ মনে করে? সেই 5th যে অ্যামেন্ডমেন্ট করেছে সেটাকে তো আওয়ামী লীগের কোর্টে আবার অবৈধ ঘোষণা করে দিয়েছিল। জিয়াউর রহমানের যা যা ছিল সবকিছু তো অবৈধ ঘোষণা করে দিয়েছে, এটাকে আবার ওভারটার্ন করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই কাজগুলো করবার প্রেসিডেন্স বিএনপির পলিটিক্যাল হিস্ট্রিতেই তো আছে। বিএনপির শুরুটাই হয়েছে এরকম একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে, এই একই প্রসেসের মধ্য দিয়ে। তাহলে প্রশ্ন হচ্ছে বিএনপি আজকে জুলাই সনদকে বলবার চেষ্টা করছে এটা কি পুরুষ লিঙ্গ না এটা মহিলা লিঙ্গ, এইটার কথা তো আমরা জানি না। কিসের গণভোট,
বিএনপি নেতারা এমনভাবে আচরণ করছে, নাথিং হ্যাপেন্ড ইন 2024 as if it has been carried forward through a proper and regular process. No, it is not. ধন্যবাদ। আপনার কাছে আসবো, আমরা একটু রেজাল্ট কনগ্রহণে আপনার কাছে আসি। একটু বলবেন যে বিরোধী দল বলেছে এই সংসদ স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে নয়, রাষ্ট্রপতির আদেশে এসেছে। এই পরিস্থিতিকে আসলে সংসদের নৈতিক বা সাংবিধানিক বৈধতা নিয়ে আসলে প্রশ্ন তোলে কিনা? না, দেখেন, একটা হলো যে এথিক্স অফ কনস্টিটিউশন বলে একটা ব্যাপার আছে, সেটাতে প্রধানমন্ত্রী পালাই যাওয়ার তো নিয়ম নেই, গেছে তো পালাইয়া, তাই না? তার মানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে উইলটা এখানে অর্জিত হয়েছে তার একটা লিগ্যাল এন্টিটি হিসেবেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে, এবং সেই সরকারকে গণ অভ্যুত্থানের সমস্ত রাজনৈতিক শক্তি এবং অরাজনৈতিক শক্তি, জনগণ সবাই সমর্থন দিয়েছে। এবং পাশাপাশি যেই সংবিধানের ধারাবাহিকতার মধ্য দিয়ে দেশ চলতেছিল এবং হাসিনা যেটাকে তার পৈতৃক সম্পত্তি হিসাবে ব্যবহার করছে, তারও সেই সংবিধানের অনেক ভালো ভালো জিনিসও আছে, সেই সংবিধানের সব খারাপ তা না। সেখানে সেই সংবিধানেরও 106 এর আপনারা জানেন, হ্যাঁ, আলোকে সরকারের বৈধতা নিশ্চিত করা হয়েছে। এখন প্রবলেম হলো জুলাই সনদকে দেখবার দৃষ্টিভঙ্গিতে আমি মনে করি জুলাই সনদকে বিরোধী দল এরা দেখতেছে একটা লিগ্যাল এন্টিটি হিসাবে, আর বিএনপি দেখতেছে এটা একটা পলিটিক্যাল প্রবলেম হিসাবে, একটা পলিটিক্যাল চুক্তি হিসাবে, এবং সেই পলিটিক্যাল চুক্তির সাথে স্বাক্ষর করছে সবার সামনে, সারা জাতির সামনে, দেশি বিদেশি লোকজনের সামনে, এবং সেই স্বাক্ষরটা সে করছে উইথ নোট অফ ডিসেন্ট। এইবার সরকার যে অধ্যাদেশটা জারি করছে জুলাই সনদ বিষয়ক, অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো নাই, এবং গণভোটে যে প্রক্রিয়া গেছে সেই গণভোটের প্রক্রিয়াটাই তো পরিষ্কার না। আপনি যেভাবে কোশ্চেন ঠিক করছেন, আপনি 4টা বিষয় দিয়ে দিয়েছেন, আবার হ্যাঁ না দিয়ে দিচ্ছেন। ধরেন 2টা বিষয়ে আমার একরকম মন্তব্য, বাকিটাতে আর একরকম না। তাহলে এইটা যেভাবে আপনার ধরেন এইটাকে একটা স্বচ্ছ ম্যান্ডেট আকারে যেভাবে আপনি প্রশ্ন করতে পারেন, এবং অনেক না ভোটও আছে, ফলে এখানে না ভোটের তো কোনো সুযোগই নাই। এখানে না ভোট হা ভোট যাই আসুক না কেন, সেটা তো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো কিন্তু আসলে সারা পৃথিবীতেই তো প্রায় 3,500-এর বেশি গণভোট হয়েছে এবং সব জায়গায় কিন্তু কম বেশি না ভোট ছিল। এখানে তো না ভোটের দরকারই ছিল না, এখানে গণভোটের দরকার ছিল। উল্লেখযোগ্য 26% না ভোট, কিন্তু সারা পৃথিবীতে যত গণভোট হয়েছে তার মধ্যে কিন্তু অন্তত 26% না ভোট। কিন্তু না ভোট হা ভোটের এই যে বিষয়টা, এই পুরো বিষয়টাই তো গভর্নমেন্ট যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে যেভাবে আপনার প্রচার চালাইছে গণভোটের, হ্যাঁ, সেটার পরে আবার সরে আসছে যে না, তারা এইভাবে প্রচার চালাবে না। তো ফলে তাদের মধ্যে তো একটা ডিলেমা ছিল শুরু থেকে। আরেকটা হলো যে এখানে যেহেতু আগেই তারা অঙ্গীকারবদ্ধ, আগেই যেহেতু তারা স্বাক্ষর করেছে, ফলে এখানে তো এই গণভোটের বিষয়টার দরকারই ছিল না। এটা কতগুলো অপচয় হয়েছে রাষ্ট্রের টাকা পয়সা, কারণ এই যে তারা সবাই মিলে স্বাক্ষর করলো, এর একটা দলই তো সরকার গঠন করছে, বিএনপি, তাই না? তাহলে এখানে বিএনপি ছাড়া অন্য কেউ যদি সরকার গঠন করতো গণভোট ছাড়াই, কারণ এখানে নোট অফ ডিসেন্ট সবাই দিয়েছে, সব দল দিয়েছে কম বেশি, জামাত দিয়েছে, বিএনপি দিয়েছে, অন্যান্য বামপন্থী দল দিয়েছে, কিন্তু এই নির্বাচনের আগে ন্যারেটিভ তৈরি করা হয়েছে কি নোট অফ ডিসেন্ট মানেই বিএনপি, সংস্কার বিরোধিতা মানেই বিএনপি। ফলে এই যে ন্যারেটিভ এবং বাস্তবতা, ফ্যাক্ট, দুইটার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য আছে। সেই পার্থক্যের ক্ষেত্রে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে একটা পলিটিক্যাল উইল হিসাবে, এবং